আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। তো আমরা থাইরয়েড রোগ নিয়ে অনেক কথা বলেছি। তো থাইরয়েড রোগীদের একটা অন্যতম প্রবলেম হচ্ছে যে মাসেল এবং জয়েন্ট পেইন। তো অনেক থাইরয়েড পেশেন্ট আছে, লো থাইরয়েড অর্থাৎ হাইপোথাইরয়েড পেশেন্টরাও এই সমস্যায় ভোগেন। আবার হাইপার থাইরয়েড যাদের অত্যাধিক থাইরয়েড অ্যাক্টিভিটি আছে তারাও এই সমস্যায় ভোগেন। অর্থাৎ তারা প্রায় কমপ্লেন করেন যে ডাক্তার সাহেব আমাদের মাসেল এবং জয়েন্ট অনেক পেইন হয়, আমরা কাজ করতে পারি না, এক্সারসাইজ করতে পারি না, বা একটু হাঁটাচলা করলে টায়ার্ড হয়ে যাই, হাঁটু ভেঙে বসে পড়ি, বা অল্প সিঁড়ি ভাঙতে পারি না, যে মাসেল পেইন করে, অর্থাৎ অনেক সময় মাসেল ম্যাসেজ করতে হয়। এরকম বিভিন্ন লট অফ কমপ্লেইন তারা করেন। আসলে এটার আমরা রুট কজটা আমরা আজকে জানবো, যেহেতু আমরা ফাংশনাল মেডিসিনে অলওয়েজ ফাইন্ড আউট করি যে রুট কজটা কী, এবং রুট কজটাকে ট্রিটমেন্ট করার মাধ্যমে আমরা পেশেন্টকে সুস্থতার দিকে নিয়ে যাই। তো এখন লো থাইরয়েড কন্ডিশন অর্থাৎ থাইরয়েড হরমোন যদি শরীরে তৈরি হতে না পারে, বা এর যেটার অনেকগুলো কারণ আছে, আজকে ভিডিও সেদিকে যাব না। আজকে ভিডিওতে বলবো যে কেন থাইরয়েড রোগীদের মাসেল এবং জয়েন্ট পেইন হয়। সুতরাং যদি লো থাইরয়েড পেশেন্ট থাকে, অর্থাৎ থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না, তাদের মাসেল ফাইবারগুলো যেটা ড্যামেজ হয় সেটা কিন্তু রিজেনারেট করতে পারে না। মানে একটা নর্মাল বডি ফিজিওলজিতে যে বিষয়টা থাকে, যে কোনোটা যদি ড্যামেজ হয় মাসেল ফাইবারগুলো, তাহলে সেটা রিজেনারেট করার ক্যাপাসিটি শরীরে আছে। প্রতিদিন আমাদের ওয়ার অ্যান্ড টেয়ার হয়, আমরা যে হাঁটাচলা করি, পরিশ্রম করি, কিছু না কিছু ফাইবার ওয়ার হচ্ছে, টেয়ার হচ্ছে, মাসেল ড্যামেজ হচ্ছে, এটা কিন্তু শরীরের মধ্যেই, শরীর এটাকে মেকানিজমের মাধ্যমে এটা ঠিক করে নিচ্ছে। কিন্তু থাইরয়েড রোগীদের ক্ষেত্রে এটা সেইভাবে হয় না, এই জন্য মাসেল এবং জয়েন্টগুলো সমস্যা হচ্ছে এবং পেইন হচ্ছে। কিন্তু আবার এইভাবে দেখা যাচ্ছে যাদের থাইরয়েড হরমোন বেশি, এক্সেস হরমোন, তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে বিপরীত সিমটম দেখা যায়, অর্থাৎ মাসেলগুলো দ্রুত ব্রেকডাউন হয়ে যায়, তাদের এনার্জি বেশি প্রোডাকশন হওয়া শুরু করে, এবং অত্যাধিক কার্যক্রমের কারণে মাসেলগুলো ব্রেকডাউন হয়ে যাচ্ছে, প্রোটিন ব্রেকডাউন হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু হাত পা শুকিয়ে যাচ্ছে এবং এই সমস্যাগুলো ভুগতেছে। এছাড়া তাদের জয়েন্টে যে কার্টিলেজ থাকে, অর্থাৎ প্রত্যেকটা জয়েন্টের উপরের দিকে কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজগুলো ড্যামেজ হয়ে যায়, এবং জয়েন্টের মধ্যে যে ফ্লুইড থাকে, যে ফ্লুইডের কারণে এটা অনেকটা মোবিলের মতো। আমরা যেমন জয়েন্টগুলো মুভ করার জন্য এখানে যে জয়েন্টের যে ফ্লুইড থাকে, সেই ফ্লুইডগুলো শুকিয়ে যায়, যে কারণে একটা জয়েন্টের সাথে আরেকটা বোনসের ঘর্ষণ হয়, ফ্রিকশন হয়, এই কারণে পেইনগুলো আরও বেশি বেড়ে যায়। তো এই জন্যে থাইরয়েড রোগীদের এই সমস্যাগুলো দেখা যায়, অর্থাৎ হাইপার থাইরয়েড এবং হাইপোথাইরয়েড দুজনেরই সমস্যা হচ্ছে। এছাড়া আরেকটা প্রবলেম থাইরয়েড রোগীরা ফেস করেন, সেটা হচ্ছে জয়েন্ট এবং মাসেলে ফ্লুইড রিটেনশন মানে হচ্ছে পানি ধরে রাখতেছে। তো যে কারণে মাসেলগুলো ভারী হয়ে যাচ্ছে, জয়েন্টগুলোতেও ফুলে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে অ্যাঙ্কেল মানে গোড়ালি ফুলে যাচ্ছে, নি জয়েন্টে অনেকে বলতেছে পায়ে পানি চলে আসছে থাইরয়েড রোগীরা। তো এটার জন্য ফ্লুইড রিটেনশন হয়, এটার কারণেও তার স্বাভাবিক চলাচল মুভমেন্টে সমস্যা হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া আরেকটা সমস্যা হয় যে মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটি কমে যায়। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, প্রত্যেকটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার অন্যতম কাজ হচ্ছে এটিপি প্রোডাকশন করা। এটিপি হচ্ছে আমাদের সেলুলার কারেন্সি, অর্থাৎ আমরা যেমন মুদ্রা বা টাকা দিয়ে চলাচল করি, কোষ কিন্তু এটিপি তৈরি করার মাধ্যমে সে তার প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক করে, যেখানে যেটা করার দরকার সেটা করে। তো এখন থাইরয়েড রোগীদের মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে তারা পর্যাপ্ত বা এনাফ এটিপি তৈরি করতে পারে না, যে কারণে এই যে মাসেলের যে ড্যামেজ বা জয়েন্টের যে কোষগুলোতে ড্যামেজ হয়, তখন সেটা কিন্তু রিপেয়ার হয় না। তো এটা একটা অন্যতম কারণ। তো এখন আসলে এই যে কারণগুলো বললাম, এটা হচ্ছে মেইন কারণ, এবং এটার থেকে বের হয়ে বা পরিত্রাণের উপায় কী। তো আমরা ন্যাচারাল থেরাপি যেহেতু এনকারেজ করি, এবং ন্যাচারাল থেরাপিতে আমরা কী করি, আমরা পেশেন্টকে অ্যাডভাইসগুলো দিই, টার্গেটেড অ্যাডভাইস, এবং উইথ মেডিকেলি যে অ্যাডভাইসগুলো দিই সেটা হচ্ছে আপনার হেভি এক্সারসাইজ করবেন না। অর্থাৎ থাইরয়েড রোগীদের আমরা প্রথম দিকেই বলা হয় যে আপনারা অতিরিক্ত এক্সারসাইজ, অর্থাৎ অতিরিক্ত হেভি ওয়েট লিফটিং করা, অথবা খুব জোরে দৌড় দেওয়া, হ্যাঁ, অথবা ভারী কোনো এক্সারসাইজ করা, ভারী কোনো ব্যায়াম করা, এগুলো থেকে বিরত থাকবেন। শরীরের জন্য যতটুকু আপনার সহ্য করা যায় ততটুকু গ্র্যাজুয়ালি করবেন। এর মধ্যে ইয়োগা খুব ভালো একটা এক্সারসাইজ, সাথে মেডিটেশন, অথবা আপনার কিছু লাইট স্ট্রেনথেনিং এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে আপনার হালকা বডির ওয়েটটাকে ব্যবহার করে আপনি এক্সারসাইজ করা। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এবং সুইমিং খুব গ্রেট একটা এক্সারসাইজ, বা ওয়াটার বেসড মানে পানিতে রেখে, এটা হাইড্রোথেরাপির মতো বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, সেগুলো করতে পারেন। এবং যাদের সম্ভব সুইমিংটার দিকে আমরা এনকারেজ করি, সুইমিংটা করবেন। খাবারের মধ্যে ডেফিনেটলি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুডগুলো এখানে প্রধান ভূমিকা রাখবে। তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুডের মধ্যে হচ্ছে খুব ভালো প্রোটিন থাকতে হবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুডের মধ্যে। যেমন এই প্রোটিনের সোর্সটা হতে পারে ভেগান থেকে আসতে পারে, অর্থাৎ ভেজিটেবল সোর্স থেকে আসতে পারে, একটা হচ্ছে মিট থেকে, ঠিক আছে। তো ভেগানের মধ্যে বিভিন্ন নাটস থেকে আসতে পারে, বিভিন্ন সিড আসতে পারে। নাটসের মধ্যে অ্যালমন্ড হতে পারে, ওয়ালনাট হতে পারে,
ইভেন আমাদের দেশি যে চীনাবাদাম সেটাও হতে পারে, আমাদের বিভিন্ন সিড, হ্যাঁ, যেমন পাম্পকিন সিড, হ্যাঁ, চিয়া সিড, ফ্লাক্স সিড, তারপরে বিভিন্ন লেন্টিল, হ্যাঁ, বাদাম, মানে বিভিন্ন ডাল জাতীয় জিনিস, হ্যাঁ, বিন, হ্যাঁ, সিম বা মটর জাতীয় জিনিস, এবং তারপর হচ্ছে আমাদের মটরশুঁটি বা সিমের বিচি, এগুলো হচ্ছে আমাদের খুব ভালো প্রোটিন সোর্স, ভেগান সোর্স। তো এগুলো গ্রহণ করা যাবে, ভেগান পাউডারও পাওয়া যায়, সেগুলো গ্রহণ করতে পারেন। মিটের ক্ষেত্রে দেশি মুরগি, দেশি মুরগির ডিম, তারপরে হচ্ছে গ্রাস ফিড যদি আমাদের বিফ হয় সেটা খাওয়া যেতে পারে, বা টার্কি যদি আমাদের এখন পাওয়া যায় অনেক জায়গায়, তো এটা খাওয়া যেতে পারে। এবং সি ফিশ, ডেফিনেটলি সি ফিশ খুব গুরুত্বপূর্ণ। তো এগুলো থেকে আমাদের মিটের যে চাহিদাটা আমরা এটা পূরণ করব। এছাড়া কোলাজেন প্রোটিন পাউডার, যেটা আমাদের বিভিন্ন ব্রোন ব্রথ, হ্যাঁ, বা চিকেন ব্রথ, ফিশ ব্রথে পাই, অথবা কোলাজেন পাউডার সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়, সেটাও জয়েন্ট বা ইসের জন্য খুব হেল্পফুল, মাসেলের জন্য। তো এটা আমাদের ন্যাচারাল ফুডের মধ্যে আসবে। এছাড়া গ্রিন লিফি ভেজিটেবল, এর মধ্যে কালারফুল ভেজিটেবলের মধ্যে বিটরুটের জুস এবং ডালিমের রস, হ্যাঁ, এই দুটো খুব ভালো পলিফেনল আছে, ফাইটোনিউট্রিয়েন্ট, যেটা আমাদের এই মাসেল এবং জয়েন্টকে রিগ্রো করতে হেল্প করে বা এখানে শক্তি প্রদান করে। এছাড়া স্পাইসের মধ্যে জিঞ্জার এবং টারমারিক খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আদা এবং হলুদ। এবং হলুদ তো আমরা জানি যে একটা সুপার অ্যান্টি ইনফ্লামেটরি ফুড। তো এটার যে ডোজটা ইউজুয়ালি 1000 থেকে 2000 মিলিগ্রাম পর্যন্ত আমাদের পার ডে গ্রহণ করা উচিত ন্যূনতম, এই স্পেশালি এই ধরনের কন্ডিশনে। এছাড়া ফ্যাটি ফিশ, আমরা যেখানে ওমেগা 3 থাকে, এছাড়া কড লিভার ফিশ, এটাও গুরুত্বপূর্ণ। তো এই ধরনের ফিশগুলোতে ইপিএ, ডিএইচএ নামক উপাদান থাকে, যেটা হচ্ছে আমাদের এই ইনফ্লামেশনটাকে কমিয়ে আনবে, এবং আমাদের যখন তত ইনফ্লামেশন কমে আসবে, থাইরয়েড হরমোনও যেমন তৈরি হতে সাহায্য করবে, এবং এই মাসেল এবং জয়েন্টগুলো তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এবং তাদের স্ট্রেংথেনিং এবং মোবিলিটিগুলো বাড়বে। আর সাপ্লিমেন্টের মধ্যে যদি আমরা বলি, সাপ্লিমেন্ট এখানে কার্কুমিন, যেটা বললাম যে যেটা আমাদের হলুদ, সেই কার্কুমিন সাপ্লিমেন্ট আমরা যদি গ্রহণ করি তাহলে 1000 থেকে 2000 মিলিগ্রাম পর্যন্ত ডোজে গ্রহণ করা উচিত। ইউজুয়াল স্ট্যান্ডার্ড কথাটা বলছি, তবে ডেফিনেটলি এটা কোনো শেষ কথা না, এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। আপনার চিকিৎসক অবশ্যই এটা ফাইনাল সিদ্ধান্ত নেবেন, উনি কত ডোজে বা কীভাবে এটা পেশেন্ট মানে আপনাকে ডিল করবেন। আর ওমেগা 3 যেটা বললাম, এটা হচ্ছে 1000 থেকে 2000 মিলিগ্রাম, ইভেন 3000 মিলিগ্রাম পর্যন্ত আমরা পার ডে গ্রহণ করতে পারি। ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ এখানে, কারণ ভিটামিন ডি দেখা যাচ্ছে প্রায় 90% মানুষ ভিটামিন ডি ঘাটতিতে আছেন। আমরা ল্যাব টেস্টে যদি ভিটামিন ডি 40 নিচে নেমে আসে, তাহলেই আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন শুরু করা উচিত, অথবা ভিটামিন ডি বাড়ানোর জন্য যে বিভিন্ন খাবার দাবার বা সানলাইটে যাওয়া, এই বিষয়গুলোর দিকে খেয়াল করা উচিত। আর একটা হার্বস আছে যেটা হচ্ছে বসওয়েলিয়া এক্সট্রাক্ট, এটাও এখন বাংলাদেশে অ্যাভেলেবল। আর আমার এই ভিডিওগুলোতে আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বাংলা ভাষাভাষী মানুষ দেখছেন, তো তারা এই সাপ্লিমেন্টগুলো কিন্তু আসলে অনলাইন থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন। এইটা খুবই অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং ব্যথানাশক বা নিরাপদ একটি হার্বস, হ্যাঁ, বসওয়েলিয়া এক্সট্রাক্ট। এছাড়া কোলাজেন পেপটাইড পাউডার, এটাও আমরা গ্রহণ করতে পারি। তো এগুলো সবগুলো ন্যাচারালি আপনার এই হেল্প করবে যে থাইরয়েড রোগীদের মাসেল এবং জয়েন্টগুলোকে সুস্থ রাখার জন্য। এছাড়া আমরা কিছু মিনারেলসের ঘাটতি যদি থাকে সেটাকে পূরণ করতে হবে, যেমন হাইপোথাইরয়েড রোগীদের আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ভিটামিন B2, B3 এই জাতীয় ঘাটতি থাকে ভিটামিন মিনারেলসের, তো সেটা পূরণ করতে হবে। আর হাইপারথাইরয়েড হলে আমরা আয়োডিনটাকে অ্যাভয়েড করব, এবং ইনফ্লামেশন কমে আসবে। তারপরে আমরা আবার রিভাইজ করে আমরা দেখব যে কী কী ঘাটতিগুলো আমরা আছে এবং সেটা কীভাবে পূরণ করতে পারি। আর এখানে আমাদের আরেকটা ন্যাচারাল ট্রিটমেন্ট আমরা প্রায় ব্যবহার করি, সেটা হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি হচ্ছে সিমটম সিমিলারিটি প্রিন্সিপালের উপরে এই চিকিৎসা পদ্ধতি কার্যকর হয়। সেটা হচ্ছে পেশেন্টের যে সিমটম, সেই সিমটমের সাথে ওষুধের ম্যাচ করা হয়, এবং যেটা আমাদের নিজস্ব যে ইমিউন সিস্টেম বা আছে সেটাকে এনহ্যান্স করার মাধ্যমে আমাদের এই সিমটমগুলো আস্তে আস্তে এলিমিনেট হয়। কিন্তু সেই সিমটম এলিমিনেট করার পাশাপাশি আমাদেরকে এই ঘাটতিগুলো পূর্ণ করতে হবে। তো যাই হোক, আমরা এই থাইরয়েড রোগীদের যে বিষয়গুলো শেয়ার করলাম, এটা অবশ্যই আমার মনে হয় আপনাদের কাজে লাগবে, এবং এই বিষয়গুলো থাকলে অবশ্যই আপনারা এই নির্দেশনা অনুযায়ী আপনারা যদি জীবনযাপন করেন বা এইভাবে যদি আপনারা লাইফস্টাইল পরিবর্তন করেন বা চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে থাইরয়েড রোগীরা অনেক উপকার পাবেন বলে আশা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।